একটি দলের কাছে মাথা নত করে নির্বাচনের দিনে গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টার। সংবাদ সম্মেলনে ইসলামী ৮ দল সিদ্ধান্ত বদলের আহ্বান। জুলাই সনদে একমত হওয়া প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, বলেন সালাউদ্দিন। আইন আদেশ নিয়ে সংসদের সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না। রাজনৈতিক বিভেদ দূর করতে প্রধান উপদেষ্টার ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা। একই দিনে গণভোট নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জিং। রাজধানী সহ ৪ জেলায় বাসে আগুন। মিরপুরের বেরি বাঁধে পালানোর সময় তুরাগ নদে পড়ে যুবকের মৃত্যু। মানিকগঞ্জে ঘুমন্ত চালক দগ্ধ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত। এনায়েত বাজারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ীর মৃত্যু। এবং সরবরাহ বাড়লেও ৬০ টাকা নিচে মিলছে না সবজি, পেঁয়াজ সহ চড়া মশলার দর। সপ্তাহের ব্যবধানে ৩০০ টাকা বাড়তি ইলিশের দাম। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি সানিম রিধা। মাথা নত করে নির্বাচনের দিনে গণভোটের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, এমন অভিযোগ করেছে জামায়াত সহ সমমনা ইসলামী ৮ দল। আজ এক সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণভোট হলে ৮০% মানুষ একটি বড় দলের বিপরীতে যাবে বলেই তারা আগে গণভোট চায় না। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে প্রধান উপদেষ্টার ভাষণের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন করে। এ সময় আবদুল্লাহ তাহের বলেন, কোনো দল যদি ক্ষমতায় গিয়ে সনদ বাস্তবায়ন করতে না চায়, সেক্ষেত্রে কোন আইনে বাধ্যবাধকতা নেই। ৩ উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করে একটি দলের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা ভেবেছিলাম যে উনি কোনো অন্যায় চাপে নথি স্বীকার না করে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অটল থেকে উনি সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকালকে ওনার ভাষণের মাধ্যমে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তনের তার ভাষণ দিয়েছেন, যার ফলে জনগণ এবং দেশবাসী অত্যন্ত হতাশ হয়েছে। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া বিষয়গুলো অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর শাহবাগে নারীর উপর সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, কোনো আইন আদেশ দিয়ে সংসদের সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা যাবে না। সালাউদ্দিন আহমেদ আরও অভিযোগ করেন, একটি দল নারীদেরকে ঘরে ফেরানোর চেষ্টা করছে। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। এর বাইরে চাপিয়ে দেয়া, জবরদস্তিমূলক আর যে কোনো প্রস্তাব যদি দেওয়া হয় সেটা জনগণ বিবেচনা করবে। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি, কারণ এটা ব্যয় সাশ্রয়ী, এটা সময় সাশ্রয়ী, এটা বিভিন্ন রকমের আয়োজনের সাশ্রয়ী এবং এটা সুবিধাজনক। বেশি ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা মতামত দিতে পারবে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদ দূর করতে ভারসাম্যপূর্ণ বক্তব্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে গণভোটের দিন নির্ধারণ হলেও অনেক ইস্যু নতুন করে সৃষ্টি হওয়ায়
তার মীমাংসাও জরুরি বলে মনে করছেন তারা। বলছেন একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক দলগুলোর কথার লড়াইয়ের পর গণভোট কবে হবে জানা গেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে। যদিও গণভোট আয়োজনের দিন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ ছিল দৃশ্যমান, তবে কি ভাষণে বিরোধ মিটল? নির্বাচনের আগে গণভোট দেওয়া ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব না। একদিকে বিএনপির চাওয়া পূরণ হলেও ইসলামী সমমনা 8 দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোটের দাবিতে রাজপথে তারা। অন্যদিকে পিআর নিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট দিলেও আগামী সংসদে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ফাটল ধরেছে সরকারের এমন সিদ্ধান্তে তা কি আরও জটিল রূপ নিবে? তবে বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা তার ভাষণে চলমান বিভেদে ভারসাম্য আনতে চেয়েছেন। সরকারের কাজে, বিশেষ করে ঐকমত্য কমিশনের, যেটা আমি বললাম, কাজের শেষ দিকে তারা যে সুপারিশ দিয়ে বিদায় নিল, তাদের মেয়াদ শেষ হলো, তখন কিন্তু বিভ্রান্তি, বিভক্তি নতুন করে তৈরি হয়েছিল রাজনৈতিক অঙ্গনে। মনে হচ্ছিল যে এক পক্ষের দিকে হেলে গেছে সরকার। তো এই ভাষণে আবার সেখান থেকে একটু সরে একটা ভারসাম্যের জায়গায় আসার চেষ্টা ডক্টর ইউনূস করেছেন, এটা আমার মনে হয়েছে ভাষণটা শুনে। যে দেশের এখনও ভোটারদের বৃহৎ একটা অংশ মার্কা দেখেই নিজের ভোট দিয়ে থাকে, সেখানে গণভোটের ব্যালটে সাংবিধানিক জটিল ইস্যু নিয়ে 4 প্রশ্নের এক উত্তর হা অথবা না কতটা যৌক্তিক? এইখানে গণভোটটা একটু প্রশ্নবিদ্ধ হয়। অনেকে বলছেন যে এভাবে তো গণভোট হয় না। আগে যেসব গণভোট হয়েছে একটা কোয়েশ্চেন ছিল, একটা ইস্যু ছিল। তো এখানে তো অনেক ইস্যু, এখানে 48টা সংবিধান সংস্কার সম্পর্কিত ইস্যু, তার মধ্যে 30টায় রাজনৈতিক দলগুলো একমত, বাকিগুলো এই ভিন্ন মত। তো এইগুলো নিয়ে কীভাবে গণভোট হবে, সবাই কিভাবে সব প্রশ্নে একমত হবে কিংবা ভিন্ন মত হবে, এইসব প্রশ্ন তো আছেই। তো গণ অভ্যুত্থানের পর একটা বিশেষ পরিস্থিতি দেশে বিরাজ করছে, এখানে আসলে বিশেষভাবেই সব কিছু হবে। একই দিনে 2 নির্বাচন সম্ভব তা আগেই নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। তবে তার জন্য ব্যাপক প্রস্তুতিও নিতে হবে কমিশনকে, এমনটি মনে করেন সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। ইলেকশন কমিশনকে যে কাজটা করতে হবে, এই যে যারা ভোট কেন্দ্রে যেসব মানুষজন কাজ করবে তাদের কিন্তু সক্ষমতা বৃদ্ধি করতে হবে। মানে একই সাথে তারা ভোটারকে 2টা ব্যালট ইস্যু করবে এবং যে গণনাকালীন সবাই কিন্তু 1 সেট পিপুল দেওয়া হবে না, এটা 2 ক্যাটাগরির জন্য 2 সেট পিপুল লাগবে। একটা জাতীয় সংসদে গণনা করবে আর একটার জন্য গণনা করবে, গণভোট গণনা করবে। তিনি মনে করেন একই দিনে গণভোট আয়োজন যেমন চ্যালেঞ্জিং হবে, একই সাথে গণভোট বিষয়টাও কি সেটা সাধারণ ভোটারদের বুঝাতে হবে, নইলে গণভোটের আসল উদ্দেশ্য পূরণ হবে না। সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নগুলো সম্বন্ধে যে খুব বেশি জানে তা না। কিছু মানুষ জানে যারা কথা বলে বা যারা এটা নিয়ে সাথে আছে, কিন্তু একেবারে প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু এটা বিষয়ে কিছু জানে না। মানে তাকে তাহলে জানাতে হবে। এই জানানোর কাজটা রাজনৈতিক দলগুলো করতে পারে, সরকার করতে পারে, ইলেকশন কমিশনও কিছু করতে পারে তাদের ট্রেনিং সেশন বা তাদের কিছু মাধ্যমে। মানুষকে না জানাই যদি হা বা নাতে বলা হয় যে তুমি উত্তরটা দাও, সেটা ঠিক অর্থ বহন করে না সে নির্বাচনে। রাজনৈতিক মহলে অভিযোগ আছে এখন যা হচ্ছে তার কিছু সংবিধান মেনে আবার কিছু সংবিধানের বাইরে গিয়ে। তবে সাবেক এই অতিরিক্ত সচিব মনে করেন নির্বাচিত সরকার জনগণের আস্থা পূরণ করতে পারলে এগুলো কোনো কিছুই নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে না। যদি তারা সঠিকভাবে কাজ করে তাহলে এটা সবই বৈধ হয়ে যাবে, কিন্তু তারা যদি সঠিক কাজ না করে তখন পুরো জিনিসটা নিয়ে মানুষ আবার প্রশ্ন তুলবে, মানুষ তুলবে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দেওয়ার সময় জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত আরেকজনকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এদিকে বরগুনা ও মানিকগঞ্জে বাসের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের আগুন স্কুল বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। মিরপুর বেড়িবাঁধ তামান্না পার্ক সংলগ্ন এলাকায় প্রতিদিনের মতো গেল রাতেও দাঁড়িয়েছিল কিরণমালা পরিবহনের বাসটি। রাত 10:30টার দিকে ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে আগুনের ঘটনা ভিডিও করতে থাকে তারা।
বিষয়টি আশেপাশের লোকজনের নজরে আসলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে। এ সময় একজনকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। তাদের মধ্যে অন্য একজন প্রাণ ভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় ওই দুষ্কৃতিকারী পানিতে ডুবে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা দেখছি যে আগুনটা লাগছে, তখনই মনে করেন ওর ধরছে, ধরার পরে এই যে নদীতে তো বেশি দূরে না, কাছেই রাস্তার ওই অপর পৃষ্ঠে, তখনই মনে করেন ওই নদীতে গিয়ে একজন ঝাঁপ দিচ্ছে, আরেকজন রাতে নাতে ধরে ফেলাইছে। নাশকতা তিলুকের ধরতে গেছে, তখন আমরা আগুন নিভাবার চেষ্টা করছি। নিহত দুষ্কৃতিকারীর নাম সাইয়াফ এবং গ্রেপ্তারকৃত অপরজন মোহাম্মদ নাহিয়ান আমির। পুলিশ জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে আগুন জ্বলতেছে, যখন আমি আমার গাড়ির কাছে আসি তখন দেখি যে আমার গাড়ি পুরো শেষ। প্রচলিত নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা যেটা মামলা করা দরকার সেটা করেছি। এদিকে মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের শিবালয় উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। গেল রাতে বরগুনায়ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় বাসটির 80% পুড়ে গেছে, তবে কারা আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রাতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বরগুনা বাকেরগঞ্জ সড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পৃথক পৃথক এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর বলে জানিয়েছে। একই সাথে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ চলছে বলে জানায় পুলিশ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ও এনায়েত বাজারে পৃথক হামলার ঘটনায় এক শ্রমিক দল নেতা ও এক মোবাইল ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পৃথক সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন শ্রমিক দল নেতা আব্দুল মান্নান। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মান্নান। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বৃহস্পতিবার রাতে নগরীর এনায়েত বাজারের কসাইপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আকাশ দাস নামে এক মোবাইল ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে নগরের এনায়েত বাজারের কসাইপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের বন্ধু ইমন জানান, রাতে নিহত আকাশ টাকা আনতে তাকে নিয়ে কসাইপাড়া একটি গলিতে যান। তাকে গলির মুখে দাঁড় করিয়ে আকাশ গলির ভেতরে ঢোকেন। অনেক সময় পরও আকাশ না ফেরায় ভেতরে ঢুকে দেখেন কয়েকজন যুবক মিলে আকাশকে এলো পাতাড়ি আঘাত করছে। আক্রমণকারীদের মধ্যে একজনের নাম জনি বলে জানান ইমন। পরে স্থানীয় কয়েকজন এসে আকাশকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া দুর্বৃত্তের হামলায় শ্রমিক দলের নেতার ঘটনা নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে শ্রমিক দলের নেতার হত্যার কারণ কি এখন উদ্ঘাটন হয়েছে কিনা বা আপনার কোনো তথ্য পেয়েছেন কিনা? আমরা যেটি দেখছি যে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ সেখানে ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে এবং তার স্বজনেরা অপেক্ষা করছেন। একটি মরদেহবাহী যান আমরা দেখছি অপেক্ষা করছে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে মর্গের সামনে এবং আমরা দেখছি যে তার মরদেহটি কিছুক্ষণ পরে নিয়ে যাওয়ার জন্য এখানে রাখা হয়েছে এবং তার স্বজনেরা এখানে আছেন। স্বজনদের সাথে কথা বলে যেটি জেনেছি যে আসলে তার হত্যাকাণ্ডের পেছনের কোনো কারণ কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না। তাদের কাছে বিষয়টি পুরোপুরি রহস্যে ঘেরা, কারণ একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি সস্ত্রীক, সেখান থেকে একটি অনুষ্ঠান আছে বলে অন্যখানে তিনি কিন্তু আরেকটু দূরে 2 কিলোমিটার দূরের একটি জায়গায় 6 নম্বর যে ওয়ার্ড রাঙ্গুনিয়ার সেই 6 নম্বর ওয়ার্ডে
তার মরদেহটি পাওয়া যায়, উপুর হয়ে থাকা একটি মরদেহ, যেটি তার ভাই এবং আরও কয়েকজন গিয়ে উদ্ধার করেন। এবং তখন কিন্তু আসলে তার যে বাইকটি সেটি তার থেকে কিছুটা দূরে পড়েছিল এবং তার যে মোবাইল ফোন কিংবা মানিব্যাগ সেগুলো কিন্তু যারা তাকে হত্যা করেছে তারা নিয়ে গেছে বলে দাবি করছেন স্বজনেরা। এবং তারা কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের কোনো রহস্য বা কোনো কুলকিনারা করতে পারছে না, কী কারণে তাকে মারা হয়েছে। তারা বলছেন যে তার সাথে কোনো রাজনৈতিক বিরোধ ছিল না কারো। তবে আমরা যেটি জেনেছি যে তিনি একজন শ্রমিক দলের নেতা, তিনি দীর্ঘদিন ধরে এখানে ড্রেজারের ব্যবসা করে থাকেন, অর্থাৎ বালু উত্তোলনের সাথে যেই ব্যবসা সেই ব্যবসায় তিনি জড়িত ছিলেন। তো সেটি নিয়ে কোনো বিরোধ আছে কিনা সে বিষয়ে পরিবারের সদস্যরা বা স্বজনেরা বা বন্ধুবান্ধব কেউই কিন্তু কিছু বলতে পারেননি। তবে তারা যেটি বলছেন যে তিনি রাঙ্গুনিয়ায় যিনি বিএনপি মনোনীত প্রার্থী তার পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতেন, কিন্তু তার সাথে আসলে যারা স্থানীয় আছেন বিএনপি নেতা তাদের সাথে কারো বিরোধের কোনো ঘটনা ছিল না। আর চট্টগ্রামে আরও একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি চট্টগ্রামের এনায়েত বাজারে গতকাল রাত 1:30টার দিকের ঘটনা, যেখানে আমরা দেখেছি যে আকাশ ঘোষ নামে একজন ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এবং মূলত একটি মোবাইল সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়ে গেলে তাকে এলোপাতারে ছুরিকাঘাত করে হত্যা করা হয় এবং রাত 2টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। আমরা যদি দেখছি চট্টগ্রামে আসলে গত এক সপ্তাহে হিসেব যদি করি তাহলে 5টি হত্যাকাণ্ডের ঘটনা পেয়েছি এবং 4টি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, অর্থাৎ মোট 9টি ঘটনা। নাগরিক বা যারা বাসিন্দা আছেন চট্টগ্রামে সকলেই কিন্তু আসলে আতঙ্কিত এবং তারা আসলে এক ধরনের কোনো প্রশ্নের উত্তর পাচ্ছেন না যে আসলে কেন এইসব হত্যাকাণ্ড হচ্ছে। তো যারা চাইছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে আরও কঠোর হয়, আরও যাতে তাদের অভিযান চিরুনি অভিযান যাতে বাড়ানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফায়সাল করিম। রাজধানীর বাজারে আবারও বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। এছাড়া শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম বেশির অভিযোগ ক্রেতাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর পলাশী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, জানাবেন পেঁয়াজের দাম কমছে না কেন? এছাড়াও শীতের সবজির দরদাম কেমন? স্থানীয় মৌসুম হিসেবে এই সময়টি পেঁয়াজের আবাদ মৌসুম বাংলাদেশে, সেই দিক থেকে এই সময়টিতে প্রতি বছরই পেঁয়াজের দাম বাড়ে এবং সেই সুযোগটি মূলত এবারও ব্যবসায়ীরা নিচ্ছে বলে অভিযোগ করছে ক্রেতারা। সেই সঙ্গে যদি জানাতে চাই যে শীত মৌসুমের আগেই কিন্তু বাজারে শীতের যে সবজি সেটি আসতে শুরু করেছে, তবে শীতের আগাম সবজি বাজারে থাকলেও সেটি ধরাছোঁয়ার বাইরে। সপ্তাহের ব্যবধানে প্রত্যেক সবজিতেই 20 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমিষের বাজারেও কিন্তু একই অবস্থা, সেখানে মুরগি এবং মাছের সঙ্গে ডিমের দামও বেড়েছে। ক্রেতারা যেমন অভিযোগ করছেন প্রতি বছরই এই মৌসুমটাতে আসলে সবজির দাম বেশি থাকে, তবে সরবরাহের তুলনায় এই সময়টাতে তারা প্রত্যাশা করে যে তারা কম দামে মূলত সবজি কিনতে চায়। জানিয়ে রাখতে চাই যে রাজধানীর বিভিন্ন বাজার আমরা ঘুরেছি, সেই বাজারগুলোতে ঘুরে যেটি আমরা দেখেছি পেঁয়াজ 120 টাকা যেমনটি বলছিলেন যে 20 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচামরিচ কিন্তু আজকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং শীতকালের আগাম সবজি শিম সেটি 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর এবং টমেটো সেটিও 150 টাকা, ফুলকপি বাঁধাকপি প্রতি পিস 50 টাকা। আর সেই সঙ্গে যদি জানাতে চাই যে মুরগির দাম অনেকটাই বেশি, মূলত সোনালী মুরগি 300 থেকে 330 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি সেটিও বিক্রি হচ্ছে 190 থেকে 210 টাকা পর্যন্ত। সব কিছু মিলে যে এক প্রকার নাভিশ্বাস অবস্থা ক্রেতারা বারবার অভিযোগ করছে মনিটরিং এবং খাদ্য চ্যানেলের যে মনিটরিং অবস্থা সেটির আসলে বেহাল দশার কারণেই এই অবস্থা। অর্থাৎ যারা আসলে এই বিষয়গুলো তদারকি করে থাকেন, যারা এই বিষয়গুলো নিয়ে দেখভাল করেন, তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করে লোক দেখানো কিছু অভিযান দিয়ে শেষ করার ফলেই এই অবস্থা বলছেন ক্রেতা। বিক্রেতারা যদিও দাম কম বলছে, তবে ক্রেতাদের যে হাসপাতাল অবস্থা সেটি মূলত আমরা যাদের সঙ্গে কথা বলছি তাদের যে বলার ধরন সেটিতে কিন্তু বোঝা গেছে। সানি, এই ছিল আসলে পলাশীর বাজার থেকে আমার কাছে সবশেষ। রাজধানীর পলাশী বাজার থেকে সবজি ও নিত্যপণ্যের দরদাম জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চাঁদপুরে প্রতি সপ্তাহেই বাড়ছে ইলিশের দাম। গত সপ্তাহের ব্যবধানে আরও 200 থেকে 300 টাকা বেড়েছে জাতীয় এই মাছের দর। আগের এক সপ্তাহে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছিল 2500 টাকায়, যা এই সপ্তাহে বেড়ে বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকায়। এ নিয়ে বিস্তারিত জানা যায় চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। জানাবেন যে চাঁদপুরে প্রতি সপ্তাহে ইলিশের
দাম বাড়ছে কিনা এবং সেই সাথে ক্রেতারা কি বলছেন আর কেন প্রতি সপ্তাহে দাম বাড়ছেন, সরবরাহ কেমন জানাবেন। সানি, আসলে আছি চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে। আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কিন্তু ক্রেতাদের সংখ্যা কিছুটা বেশি, তবে মাছের সরবরাহ কম থাকায় কিন্তু ক্রেতাদের বেশ সারা থাকার পরেও আসলে ইলিশের বেচাবেচি কিন্তু সেই অর্থে কিন্তু হচ্ছে না। কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে এখন যেহেতু ইলিশের মৌসুম শেষ হয়েছে, শীতের শুরুতে কিন্তু আসলে নদীতে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে কম, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে বড় মাছের দেখা নেই বললেই কিন্তু চলে। এবং যদিও ক্রেতাদের কাছে বড় মাছের চাহিদা সবচেয়ে বেশি, তবে দাম কিন্তু আকাশ ছোঁয়া। গেল সপ্তাহের তুলনায় কিন্তু আসলে বড় মাছের দাম কেজিতে 300 থেকে 400 টাকা বেড়ে আজকের বাজারে কিন্তু 1 কেজি ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 2700 থেকে 800 টাকা করে, এবং 1 কেজির উপরে 1200 গ্রাম থেকে শুরু করে 1500 গ্রাম ওজনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 3000 টাকার উপরে। তবে 600 থেকে 700 গ্রাম কিংবা 800 গ্রাম ওজনের ইলিশও বিক্রি করা হচ্ছে 2000 টাকা থেকে শুরু করে 2300 কিংবা 400 টাকার মধ্যে। এবং ছোট সাইজের যে মাছ, বিশেষ করে 3টা কিংবা 4টা কেজি এই ধরনের মাছও কিন্তু আসলে 1000 টাকার মতো বিক্রি করা হচ্ছে। কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে আসলে মৌসুম জুড়েই কিন্তু ইলিশের যে প্রাপ্যতা তা কিন্তু গেল কয়েক বছরের তুলনায় কিন্তু এবছর অনেক কম ছিল, এবং অভিযানের মা ইলিশের যে 22 দিনের অভিযান ছিল সেই অভিযানের পরপর কিছু মাছ থাকলেও কিন্তু এখন আবারও মাছ কমা শুরু হয়েছে। এবং তারা যেটা বলছেন যে আগামীতে কিন্তু দিন যত গড়াবে ইলিশের সরবরাহ কিন্তু আস্তে আস্তে আরো কমে আসবে, এবং সেক্ষেত্রে কিন্তু দাম কিন্তু আরো বাড়বে বলে কিন্তু তারা মনে করছেন। বাজার যারা ক্রেতা রয়েছে সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছিলাম চাঁদপুরের ছাড়াও কিন্তু আশপাশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক ক্রেতাই আজকে সাপ্তাহিক ছুটির দিনে বাজারে মাছ কেনার জন্য এসেছে। তো সেই ক্ষেত্রে আসলে দামের সাথে সাধ্যের মেলবন্ধন না ঘটাতে কিন্তু অনেক ক্রেতাই কিন্তু আসলে ফিরে যাচ্ছে। যাদের ইলিশ প্রয়োজন হচ্ছে তারাই কিন্তু আসলে বাধ্য হয়ে ইলিশ কিনে বাড়ি ফিরতে ফিরে যাচ্ছেন। সানি, সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে ইলিশ বাজারের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনকে ঘিরে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। বিগত সম্মেলনের প্রতিশ্রুতির কতটুকু বাস্তবায়ন হয়েছে মূলত সেটা নিয়ে খোদ ব্রাজিলের আদিবাসীদের মধ্য থেকে শুরু হয়েছে প্রতিবাদের ঝড়। ক্ষতিগ্রস্ত দেশগুলো কতটুকু তাদের দাবি আদায় করতে পারবে সেটা নিয়ে চলছে জোর সংলাপ। ব্রাজিল থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন। ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। এর আগের আসরগুলোতে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ্বের জলবায়ু দূষণমুক্ত করার, সেসব প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি। এদিকে অ্যামাজন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায় সেখানকার পরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ছে বন সংলগ্ন আদিবাসী জনগোষ্ঠীর ওপর। যে কারণে উদ্বোধনের পরের দিন থেকেই অ্যামাজন বনের আদিবাসীরা জলবায়ু সম্মেলনে করছে নানান প্রতিবাদ কর্মসূচি। জলবায়ুর প্রতিঘাতে ক্ষতিগ্রস্ত অন্যতম দেশের নাম বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণাঞ্চল। এমন পরিস্থিতিতে বাংলাদেশের উপকূলের মানুষ জলবায়ুর নেতিবাচক প্রভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে বা আগামী দিনে হতে যাচ্ছে সেই বিষয় নিয়ে কতটুকুই বা আলোচনা হচ্ছে এবারের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। উন্নয়নের জন্য তাদের দেশে আন্দোলন তৈরি করে এই সমস্ত মানুষদের সঙ্গে সংযোগ তৈরি করে আমরা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে চেষ্টা করতে পারতেছি। কিন্তু আমাদের সরকারের দায়িত্ব রয়েছে কিভাবে এটা তার হিস্সা, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিয়ে নেবে, সেটা সরকারের কার্যক্রম এবং সরকারের দাবি দাওয়া তুলে ধরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ুর অভিঘাতে স্বাস্থ্যগত, মানসিক ও আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। বিগত 15 বছরের পরিসংখ্যান অনুযায়ী এসব অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়েছে প্রায় 20%। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে কিশোর কিশোরীদের 25%। অঞ্চলে মানুষের বিভিন্ন দুর্যোগের কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের দাবি, তাদের বিষয়গুলো আলোচনা করার জন্য। কিন্তু রাষ্ট্রগুলো কতটুকু প্রস্তুতি নিয়ে এই প্ল্যাটফর্মে এলো সেই বক্তব্য দেওয়ার জন্য, সেটি দেখার বিষয়, সেটি গুরুত্বপূর্ণ। বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ক্ষতিগ্রস্তের পরিসংখ্যান যতটুকু সরকারের কাছে রয়েছে তার
কতটুকু তুলে ধরা সম্ভব হচ্ছে এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল সরকারের মৎস্য উপদেষ্টার কাছে। তার দাবি, যতটুকু পরিসংখ্যান আছে তা নিয়েই কথা বলবে বাংলাদেশ। আমাদের কিন্তু প্রচুর ফান্ডের দরকার। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাতে যদি আমরা ফান্ড না পাই, প্রয়োজনীয় ফান্ড না পাই, আমাদের ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে। ফলে এটা বুঝতে হবে, যারা ধনী দেশ ওদেরকে বুঝতে হবে। এই আলোচনা আমরা করব, কারণ প্রতিবারই যেমন করে হচ্ছে ওভাবে হবে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু পারি আমরা আদায়। পরিবেশবিদরা বলছেন, বিশ্বের সর্ববৃহৎ বনাঞ্চল অ্যামাজনকে যেমন রক্ষা করতে হবে, তেমনি সুন্দরবন এবং উপকূলীয় এলাকার মানুষদের জীবনযাত্রার মানকে সুরক্ষিত করতে হবে। শিল্পোন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে এসব সমস্যা কাটিয়ে আনা সম্ভব। প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে জাতিসংঘ আয়োজন করে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের। শিল্পোন্নত দেশগুলো আশ্বাস দেয় কার্বন নিঃসরণ কমানো, সেই সাথে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের। কিন্তু সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে সেই কথাগুলো চার দেয়ালের মাঝে বন্দী থেকে যায়। তরিকুল ইসলাম, এখন বেলেম, ব্রাজিল। ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে এনডিএ জোট। 243 আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এই জোট পেয়েছে 190টা আসন, যেখানে বিরোধী জোটের দখলে মাত্র 49টি আসন। এর আগে বুথ ফেরত জরিপেও মিলে একই আভাস। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। 2005 সাল থেকে টানা 20 বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী পদ ধরে রেখেছেন ভারতের বলিষ্ঠ নেতা নীতিশ কুমার। বিধানসভা নির্বাচনে দেশটির অন্যান্য রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও এক প্রকার লড়াই ছাড়াই বিহারের মসনদ ধরে রাখতে যাচ্ছে তার জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ। বুথ ফেরত জরিপকে সত্য প্রমাণ করে বিহারের বিধানসভা নির্বাচনে এবারও এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, যাদের অন্যান্য শরিক দল জেডিই, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক মোর্চা। এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী তেজস্বী যাদবের জোট মহাগঠবন্ধনও ভরাডুবির পথে। 243 আসন বিশিষ্ট বিহারের বিধানসভায় সরকার গঠনের প্রয়োজন 122টি আসন। এরই মধ্যে এনডিএর দখলে রয়েছে প্রয়োজনের চেয়ে বেশি আসন। অপরদিকে মহাগঠবন্ধনের আসন সংখ্যা 2 অঙ্কের মধ্যেই থেমে যাবে বলে দাবি এনডিএ নেতাদের। আর স্বতন্ত্র দলগুলোর অবস্থা আরও নাজুক। যদিও মঙ্গলবার দ্বিতীয় ও শেষ দফার বুথ ফেরত জরিপে এ ধরনেরই পূর্বাভাস ছিল। গেল 6 নভেম্বর প্রথম দফায় বিহারের 18টি জেলায় 121টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট পড়ে 65%। নির্বাচন কমিশনের প্রাথমিক হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দফায় 20টি জেলায় 122টি বিধানসভা আসনে ভোটের হার ঠেকেছে 67%। বিহারের লোকসভা বিধানসভা ভোটের ইতিহাসে যা রেকর্ড। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিবিসি। তবে ট্রাম্পকে $100 কোটি ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি ব্রিটিশ সংবাদ মাধ্যমটি। ট্রাম্প প্রশাসনের চিঠির জবাবে বিবিসি জানায় অনিচ্ছাকৃত এই ভুল হয়েছে। আর হোয়াইট হাউস বলছে বিবিসি উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করেছে। স্বাধীন গণমাধ্যম হিসেবে বিবিসিকে আরও সাবধান হতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। We're going to walk down anyone you want, but I think right here we're going to walk down to the Capitol. 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলের দাঙ্গা যুক্তরাষ্ট্রের ইতিহাসের কালো অধ্যায় হয়ে আছে। প্রথম দফার মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ক্ষমতায় টিকে থাকতে লড়াই চালিয়ে যান ট্রাম্প। এক পর্যায়ে ট্রাম্পের সমর্থকেরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ে ক্যাপিটল হিলের ভেতর, ভাঙচুর ও লুটপাট চালায় ঐতিহাসিক ও রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কংগ্রেস ভবনে। ট্রাম্পের বিদায় এবং বাইডেনকে বিজয়ী হিসেবে হোয়াইট হাউসের মসনদে বসানোর সব প্রস্তুতি সারেন আইন প্রণেতারা। জনতার উদ্দেশ্যে দেওয়া ট্রাম্পের ভাষণের পরই মূলত হামলা চালায় বিক্ষোভকারীরা। তবে সেই বক্তব্যে ক্যাপিটল হিলে হামলা ও দাঙ্গা সৃষ্টির জন্য কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি ট্রাম্প। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ট্রাম্পের সেই বক্তব্যকে এডিট করে বিকৃত বা ভুলভাবে উপস্থাপন করে। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফে বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ফাঁস হয়। সেখানেই উঠে আসে প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে বিবিসি। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দুটি অংশ
এমনভাবে জোড়া লাগানো হয়েছে দেখলে মনে হবে ক্যাপিটল হিলে হামলায় তার সমর্থকদের উস্কে দিচ্ছেন। যেখানে অডিও যুক্ত করা হয়, সর্বশক্তি দিয়ে আমরা সবাই ক্যাপিটল হিলের দিকে যাব। একই ভাষণের অন্য অংশের অডিও কেটে এনে এখানে জুড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় শুরু হয় তোলপাড়। বিপাকে পড়ে বিশ্বের অন্যতম স্বনামধন্য গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির সমালোচনায় মাতে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস বিবিসিকে শতভাগ ভুয়া এবং অপপ্রচারের যন্ত্র হিসেবে মন্তব্য করে। গেল সোমবার কারণ দর্শানোসহ $100 কোটি ক্ষতিপূরণ আদায়ের হুমকি দিয়ে বিবিসিকে চিঠি দেয় ট্রাম্প প্রশাসন। চিঠির জবাবে ভিডিও ক্লিপটি ভুলভাবে সম্পাদনের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিবিসি। তবে মানহানির অভিযোগ আনার মতো কোনো ভিত্তি নেই দাবি করেন বিবিসির চেয়ারম্যান সামির শাহ। এছাড়াও হোয়াইট হাউসে ব্যক্তিগত একটি চিঠি পাঠিয়ে ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। প্রামাণ্যচিত্রটি পুনঃপ্রচার হবে না বলেও নিশ্চয়তা দেন। এদিকে বিবিসিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জবাবে তিনি বলেন, বিবিসিকে নিরপেক্ষ ও সত্য খবর প্রকাশে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। Some would rather the BBC didn't exist. Some of them are sitting up there. I'm not one of them. In an age of disinformation, the argument for impartial British news service is stronger than ever. And where mistakes are made, they do need to get their house in order. এই ঘটনায় এরই মধ্যে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেবোরা টার্নেস। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। একটি দলের কাছে মাথা নত করে নির্বাচনের দিন গণভোটের ঘোষণা প্রধান উপদেষ্টার। সংবাদ সম্মেলন ইসলামী 8 দল সিদ্ধান্ত বদলের আহ্বান। প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের প্রতি আনুগত্যের প্রকাশ পেয়েছে এবং এর মাধ্যমে জাতি যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন আশা করেছিল, জাতি সে আকাঙ্ক্ষা ব্যাহত হয়েছে। জুলাই সনদে একমত হওয়া প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি, বললেন সালাউদ্দিন। আইন আদেশ নিয়ে সংসদের সার্বভৌমত্ব নষ্ট করা যাবে না। জুলাই জাতীয় সনদ যেভাবে রচিত হয়েছে, প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার জন্য অঙ্গীকারাবদ্ধ। রাজনৈতিক বিভেদ দূর করতে প্রধান উপদেষ্টার ভাষণ ভারসাম্যপূর্ণ, বলছেন বিশেষজ্ঞরা। একই দিনে গণভোট নির্বাচন ইসির জন্য চ্যালেঞ্জিং। মানুষকে না জানাই যদি হা বা নাতে বলা হয় যে তুমি উত্তরটা দাও, সেটা ঠিক অর্থ বহন করে না সে নির্বাচনে। রাজধানী সহ 4 জেলায় বাসে আগুন। মিরপুরের বেড়িবাঁধে পালানোর সময় তুরক নদে পড়ে যুবকের মৃত্যু। মানিকগঞ্জে ঘুমন্ত চালক দগ্ধ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক দল নেতা নিহত। এনায়েত বাজারে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ীর মৃত্যু। এবং সরবরাহ বাড়লেও 60 টাকার নিচে মিলছে না সবজি, পেঁয়াজ সহ চড়া মশলার দর। সপ্তাহের ব্যবধানে 300 টাকা বাড়তি ইলিশের দাম। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।